রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দুইবারের বেশি কেউ হতে পারবেন না প্রধানমন্ত্রী। 21 বছর বয়সে হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, আর সংবিধান সংশোধন করতে হলে লাগবে গণভোট। সুযোগ থাকবে না কালো টাকা বৈধ করার। এমন সব প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এর সারাংশ তুলে ধরেন কমিশন প্রধানরা। বুধবার 3 মাসের বেশি সময় পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেয়। প্রতিবেদন জমা দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও ইসিকে দায়বদ্ধ করতে 150টি সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিগত কয়েকটি কমিশনকে তদন্ত করে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়। নির্বাচন কমিশনের গঠন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি আমরা আলোচনা ইত্যাদির ব্যাপারে সুপারিশ দিয়েছি। গত 3টি নির্বাচনে যারা অপরাধ করেছে তারা কেউই বিচারের আওতায় আসে নাই। যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে। 1/4 নারীদের জন্য সংরক্ষিত করা, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সকল আইন কানুন বিধিবিধানের পরিবর্তন দরকার সেগুলো যেন তারা করতে পারে সেই ক্ষমতা দেওয়া। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হয়। দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন, এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। নির্দলীয় রাষ্ট্রপতি করার আমরা সুপারিশ করেছি। এছাড়া সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি, যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখারও সুপারিশ করা হয়। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার, সেই ব্যবস্থা করা দরকার। সে কারণে আমরা 70 অনুচ্ছেদ দ্বারা যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন, সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি। এদিকে অবৈধ টাকা বৈধ করার রীতি বাতিল চেয়েছে দুদক সংস্কার কমিশন। সেবা খাতে দুর্নীতি বন্ধে অটোমেশন করার প্রস্তাবও তাদের। বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে একে জাতীয় ঐক্যের সনদ আখ্যা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপারিশ নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গত 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত্য, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলে জানান ডক্টর ইউনূস। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। সেই আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রতিষ্ঠা হবে, সবাই একমত হবেন,
কিন্তু কিছু অংশে একদম একমত। তাই হলে আমরা কি স্বপ্ন দেখলাম? নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষের স্বপ্নের অংশ নয়, সেটা তো হতে পারে না। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। ঐক্যমতের আলোচনায় কমিশন প্রধানদের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চাইবে ততটুকুই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ লক্ষ্যে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর 4টি নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন সরকারের 3 উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের ভিত্তিতেই কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়ন করতে চায় সরকার। আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এক প্রশ্নের জবাবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী মাস থেকে খসড়া প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। সংলাপ শেষ হলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে যুব ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের যে গণ আকাঙ্ক্ষা তা সংস্কারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর জন্য তিনি সব পক্ষের সহযোগিতা কামনা করেন। সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং আশা করছি। শুধু সংস্কার নয়, বিচারের দিকেও জোর দিচ্ছে সরকার জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার সম্পন্ন করতে চান তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 4 কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা দেওয়ায় স্বস্তি রাজনৈতিক দলগুলোর। প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেবে অন্তর্বর্তী সরকার। এছাড়া সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেয়ার আহ্বান তাদের। সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বুধবার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে খুশি তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, প্রস্তাবনার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। সংবিধান বলি, নির্বাচন কমিশন বলি, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, অথবা বিভিন্ন ক্ষেত্রে বাস্তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ রূপান্তর বা সংস্কার এটা খুবই জরুরি। সেদিক থেকে তারা বিভিন্ন মতামতের ভিত্তিতে তারা আজকে তাদের সুপারিশ জমা দিয়েছেন। এটা মনে করি যে এক ধাপ এটা এগোনো গেল। রাজনীতির মাঠে ভিন্ন সুরে বক্তব্য চালাচালি হলেও সংস্কার কমিশনের প্রতিবেদন ইস্যুতে একই মন্তব্য বিএনপি জামায়াতের। তবে সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। আর প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াতের। নির্বাচনের জন্য যতটুকু দরকার, এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা সামনে একটু নির্বাচন, ভালো নির্বাচন হবে, তখনই নির্বাচিত সরকার এই সংবিধান
সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। ঐক্যমত সৃষ্টি করার পর যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলো নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলো একটা কমিটমেন্ট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। দলীয় স্বার্থ ছাড় দিয়ে হলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান নাগরিক কমিটির। একটা রাজনৈতিক দল তো একটা বড় জনগণের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গা থেকে আসলে তাদের দলগত যদি কোনো স্বার্থের ব্যাপার থাকে সেইটাকে কম্প্রোমাইজ করে যদি জনগণের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা যদি এই জায়গাগুলো কম্প্রোমাইজ করেন সেটা সবার জন্যই ভালো হবে এবং সেই জায়গা থেকে অবশ্যই যারা অভ্যুত্থানকারী শক্তি আছেন তাদের সাথে মিলিত হওয়ার জন্য এটা একটা সুযোগ তৈরি করে দিবে। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের মতামত নিয়েই চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামীকাল বিকেল 4টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে সেটিও বৃহস্পতিবার জানানো হবে। এদিকে রাতে এক ব্রিফিংয়ে বৃহস্পতিবারের বৈঠক শেষে ঘোষণাপত্র প্রকাশের তারিখ দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও তারেক রহমান। সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ বলেছেন, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে সংসদের ভেতরে বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কটু কথা শুনতে হয়েছে তাকে। বেগম জিয়ার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করলেও কর্ণপাত করেননি কোনো আদালত। অবশেষে দীর্ঘ 17 বছর পর এই মামলা থেকে নির্দোষ প্রমাণিত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার জনাকীর্ণ আদালতে এই মামলার আপিলের রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বলা হয়, নিরাপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। খালাস দেয়া হয় সব আসামিকে। প্রসিকিউশন ছিল একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন। এইটা ম্যালিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্দোষ প্রমাণিত হওয়ায় বেগম জিয়া, তারেক রহমান সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া সব হারানো সম্মান ফিরে পাবেন। 5 বছর এবং 10 বছর সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট, নট গিলটি প্রমাণিত হলো। যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় 5 বছরের সাজা হওয়ায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। পরে হাইকোর্টে নজিরবিহীনভাবে বিএনপি নেত্রীর সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। এই মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি।
এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় ৬ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে দুদক মামলা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইম ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, প্রাথমিক তথ্যে তাদের কাছে সত্যতা মিলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। তাই এ বিষয়ে বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এদিকে ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতেও মাঠে নেমেছে দুদক। একই সঙ্গে তার চাচা তারেক সিদ্দিক সহ 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের 3 কোটি 32 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশনসের 2.5 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। 2,51,83,358 মার্কিন ডলার পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজও মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনা হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। থাকবে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইস্যু। দুপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই এসব তথ্য জানিয়েছেন। সফরে চীন থেকে বিভিন্ন সময় নেয়া ঋণের সুদ কমানো এবং মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। 20 জানুয়ারি 3 দিনের চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে চীন থেকে নেয়া ঋণের সুদ ও মেয়াদ নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হবে বলে জানান তিনি। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। জানান, সফরে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও আলোচনা হবে। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে, তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে আজ পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন ভারতের কাঁটাতারের বেড়া প্রসঙ্গেও। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে ছোটখাটো ব্যক্তিত্ব করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অভিযোগ রাখছি। বেইজিং, ওয়াশিংটন, দিল্লি সবার সঙ্গেই অন্তর্বর্তী সরকার সুসম্পর্ক চায় বলেও জানান তৌহিদ হোসেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচির সময় আদিবাসী ছাত্র জনতার উপর আরেকটি পক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন অন্তত 20 জন। প্রতিবাদে আগামীকাল প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। আর জড়িতদের গ্রেফতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল, সমাবেশ করেছেন সংক্ষুব্ধ ছাত্র জনতা আর অভ্যুত্থানকারীরা।
নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামের একটি সংগঠন। একই সময় সেখানে উপস্থিত হন স্টুডেন্টস ফর সোভারেন্টিজ সংগঠনের শিক্ষার্থীরাও। এ সময় তাদেরকে মারমুখী অবস্থানে দেখা যায়, হাতে ছিল লাঠি সোঁটা। এক পর্যায়ে দেখা দেয় উত্তেজনা, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। আমরা সুস্থভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেখানে একজন হুট করে আমাদের একজন কর্মীর উপর মাথা ফাটাই দেয়। পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, সেখানে একটা সিঙ্গেল অ্যাকশন নাই। দুই একজন তারা চা খাওয়ার জন্য ওই গলিটার সামনে গেছে, তাদের কাছে পতাকা ছিল, পতাকা নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল মিছিল বের করে সংক্ষুব্ধ ছাত্র জনতা। পাহাড়িদেরকে অস্বীকার করতে চায়, জাতির জনগোষ্ঠীকে অস্বীকার করতে চায় বন্ধুগণ। এদিকে এনসিটিভি ভবনের সামনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নেতারা। জুলাই আমরা যে রক্ত দিয়েছি, এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে যেই পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। 72-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, যেই সংবিধান আমাদের প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে, সেই সংবিধান যদি বাতিল না করতে পারি, তাহলে প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চলতে থাকবে। এ সময় বিভেদ সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বানও জানান তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রেস্তোরাঁর খাবারে ভ্যাট হার বাড়ানোর 5 দিন পর তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার সন্ধ্যায় এনবিআর জানিয়েছে, ভ্যাট কমাতে রেস্তোরাঁ মালিকদের দাবিকে আমলে নিয়েছে সংস্থাটি। এ অবস্থায় ভ্যাটের আওতা ও আদায় বাড়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রেস্তোরাঁ মালিক সমিতির সহযোগিতা কামনা করেছে এনবিআর। এর আগে বর্ধিত ভ্যাট হার কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায় সংগঠনটি। গেল 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁর খাবারে ভ্যাটের হার 5 থেকে 1 লাফে বাড়িয়ে 15% করে সরকার। চরম ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশের রেলওয়ে। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন মাত্র 263টি, যা আছে তারও 70%ই মেয়াদ উত্তীর্ণ। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। কর্মীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। রেলওয়ে বলছে, এই বছরেই রেলবহরে অন্তত 30টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা তাদের। নাজমুস সালেহের প্রতিবেদন। 1980 সালের শুরুর দিকে জাপান থেকে 2500 সিরিজের 18টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। 1.5 যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর 10-12টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির 3টি ব্রেকের 2টি কাজ করে না কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই। গ্লাসগুলো গোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন, এসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহজে আপনার এই গাড়ি দাঁড় করানো যায় না, ব্রেক সঠিকভাবে কাজ করে না, স্পিড কম হয়। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। কমলাপুর লোকোশেডের মেকানিকরা বলছেন, রেলবহরে যুক্ত আছে পাকিস্তান আমলের ইঞ্জিন। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। এখন আর মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না এসব ইঞ্জিনের। 50-60 বছরের ইঞ্জিন আছে। এখন আমরা বর্তমানে যে কাজ করতেছি, এই কাজে গিয়ার কেসিংয়ের বোল্ট ঠিক থাকে না, মাথার বোল্ট ঠিক থাকে না। 20 বছর আগে এটার মেয়াদ গেছে গা। এটা যে রাস্তা থেকে আইছে আর এই বাতিল লেগে থেকে গেছে গা। যন্ত্রপাতি তো এইসব পাওয়া যাচ্ছে না। আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে এইগুলা দিয়ে মেরামত করে চালাইতেছি আর।
ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রেলকর্মীরা বলছেন, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। তাদের আশঙ্কা, যদি দ্রুত মিটার গেজের নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায় তাহলে 2 বছরের মধ্যে এ রুটে বন্ধ হবে অনেকগুলো ট্রেন। আগামী 2 বছরের ভিতরে যদি আপনি মিটার গেজ ইঞ্জিনের মূল বহরে যদি আপনি অন্তত ইঞ্জিন স্থাপন করতে না পারেন, পূর্বাঞ্চলের ট্রেন অনেকগুলো ট্রেন আপনাকে বন্ধ করে দিতে হবে। এ বছরই রেলবহরে 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার কথা জানিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন, পাইপলাইনে আছে আরও 2-3টি প্রকল্প। 30টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের কেনার একটা প্রক্রিয়া চলছে। কুরিয়ার ফান্ডে আরও কিছু ইঞ্জিন ক্রয়ের আমাদের পরিকল্পনা আছে। গত 15 বছরে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা খরচ হলেও কাটেনি ইঞ্জিন সংকট। 1.5 দশক আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও এই ইঞ্জিনটি দিয়ে চলছে ট্রেনের যাত্রী পরিবহন। ফলে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। অথচ গত 14 বছরে রেলের উন্নয়নের খরচ হয়ে গেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। রেল কর্মীরা বলছেন, আগামী 2 বছরের মধ্যে যদি মিটার গেজের অন্তত 50টি লোকোমোটিভ সংগ্রহ করা না যায় তাহলে বন্ধ হয়ে যাবে এ রুটের অনেকগুলো ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে চাহিদার চেয়ে যোগান বেশি থাকবে জ্বালানি তেলের, ফলে দামও থাকতে পারে নিম্নমুখী। আগামী 2 বছর এমন পরিস্থিতি অব্যাহত থাকার পূর্বাভাস দিচ্ছে মার্কিন সংস্থা এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA। বিশ্ববাজারে চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় আগামী 2 বছর অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী থাকতে পারে। মঙ্গলবার প্রকাশিত শর্ট টার্ম এনার্জি আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের মতো শীর্ষ জ্বালানি ব্যবহারকারী দেশগুলোয় তেলের চাহিদা কম থাকায় 2025 সালেও অপরিশোধিত তেলের বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। EIA এর ধারণা, চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম 8% কমে ব্যারেল প্রতি গড়ে $74 দাঁড়াবে, যা পরের বছর 2026 সালে আরও কমে ব্যারেল প্রতি $66 নামতে পারে। সংস্থাটির পূর্বাভাস, চলতি বছর রেকর্ড 13.55 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। একই বছর মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি গড়ে $70 থাকবে। 2026 সালে আরও কমে তা ব্যারেল প্রতি $62 নেমে যেতে পারে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের উৎপাদন 2025 সালে দৈনিক গড়ে 104.4 মিলিয়ন ব্যারেল হবে বলে ধারণা করছে সংস্থাটি। আর পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও তার মিত্ররা সরবরাহ আরও কমাতে পারে বলে ধারণা করছে EIA। বিপরীতে উৎপাদন বাড়াবে ওপেকের বাইরে থাকা দেশগুলো। এদিকে চলতি বছর বিশ্বব্যাপী দৈনিক গড়ে 104.1 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের চাহিদা থাকবে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।